সুপ্রিয় চুকনগর কলেজের একাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমি তোমাদের জাবেদার উপর একটি ব্যতিক্রমধর্মী যে নিয়ম নীতিগুলো আছে সেগুলো সম্বন্ধে আলোচনা করব। আমরা জানি আমাদের এই দৈনন্দিন জীবনে সাধারণত যে সমস্ত প্রতিষ্ঠান দেখা যায়, এর মধ্যে একটা হচ্ছে সেবাধর্মী প্রতিষ্ঠান, আর একটা হচ্ছে পণ্য ক্রয় বিক্রয়কারী বা উৎপাদনকারী প্রতিষ্ঠান। সাধারণত ক্রয় বিক্রয়কারী বা উৎপাদনকারী প্রতিষ্ঠানের জাবেদা করা হয় দুটো পদ্ধতিতে। জাবেদা করার ক্ষেত্রে একটু সমস্যা দেখা দেয়, কারণ ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের মজুদ নিয়ন্ত্রণ করা হয় দুটো পদ্ধতিতে। একটা পদ্ধতি হচ্ছে কালান্তিক মজুদ, বা কালান্তিক মজুদ বলতে বোঝায় বছরের শেষে যে মজুদ পণ্য হিসাবভুক্ত করা হয়, মানে ফলাফল নিরূপণ করা হয়, ওইটাকে বলা হয় কালান্তিক মজুদ, মানে একটা নির্দিষ্ট কালের শেষে যে মজুদ পণ্য হিসাব করা হয়। আর নিত্য মজুদ বলতে এর আর অপোজিট যেটা আছে সেটা হচ্ছে নিত্য মজুদ বা অবিরত মজুদ। এটা হচ্ছে প্রতিটা লেনদেনের পরেই মজুদ পণ্যের হিসাবভুক্ত করা হয়। এটা সাধারণত এই দুটো পদ্ধতিতে জাবেদা দাখিলের মধ্যে একটু ভিন্নতা দেখা দেয়। আমি আজকে তোমাদের এই দুটো পদ্ধতির ভিন্নতা একটু বোঝানোর চেষ্টা করব। প্রথম, আমরা ক্রয় সংক্রান্ত যে জাবেদাগুলো আছে, বাকিতে পণ্য ক্রয়, প্রথম লেনদেনটা আমি একটু লিখি। বাকিতে পণ্য ক্রয় এর যে জাবেদা দাখিলা, কালান্তিক মজুদ আর স্বাভাবিক আমরা যে জাবেদা দাখিলা করি সেটা সেম, আর নিত্য মজুদটা একটু পার্থক্য দেখা যায়। বাকিতে পণ্য ক্রয় আমরা স্বাভাবিক অবস্থায় কি জাবেদা দাখিলা করি, সাধারণত বাকিতে পণ্য ক্রয় করলে পণ্যের পরিমাণ ব্যবসা প্রতিষ্ঠানে বৃদ্ধি পায় এবং প্রদেয় হিসাব বা পাওনাদারের পরিমাণও বৃদ্ধি পায়। আচ্ছা, এখন আমরা বাকিতে পণ্য ক্রয় এর যে প্রথম যে জাবেদাটা যেটা হবে, ক্রয় হিসাব ডেবিট আর হচ্ছে প্রদেয় হিসাব, এটা হলো ক্রেডিট। আচ্ছা, আমরা কি বলছি, বাকিতে পণ্য ক্রয় এর কালান্তিক মজুদে ক্রয় হিসাব ডেবিট আর প্রদেয় হিসাব ক্রেডিট। অর্থাৎ এই স্বাভাবিক যে আমরা যে জাবেদাগুলো করি এটা হলো কালান্তিক মজুদ পদ্ধতির জাবেদা। এবার এর যদি আমরা নিত্য মজুদ পণ্য পদ্ধতিতে আসি, তাহলে এর জাবেদা হবে মজুদ পণ্য হিসাব ডেবিট আর প্রদেয় হিসাব এটা ডেবিট, ক্রেডিট, এটা ডেবিট, ক্রেডিট। আচ্ছা, এখন দেখো পার্থক্য দেখো, বাকিতে পণ্য ক্রয় করার ফলে এই কালান্তিক মজুদ পণ্য হচ্ছে ক্রয় হিসাব ডেবিট আর প্রদেয় হিসাব ক্রেডিট, আর নিত্য মজুদ পদ্ধতিতে এই একই জাবেদা হবে মজুদ পণ্য হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। অর্থাৎ প্রদেয় হিসাব উভয় দিকে ঠিক থাকছে, কিন্তু কালান্তিক পদ্ধতিতে এটা হচ্ছে ক্রয় হিসাব, আর নিত্য মজুদ পদ্ধতিতে ওটা হচ্ছে মজুদ পণ্য হিসাব। তা এখন এখানে ধরো একটা জাবেদা তোমরা এটা সম্বন্ধে একটা ধারণা নিলা। এবার 2 নম্বর জাবেদা সম্বন্ধে একটু করি আমরা। ক্রয় ফেরতের জাবেদা আমরা জানি ক্রয় ডেবিট, তাহলে ক্রয় ফেরত অবশ্যই ক্রেডিট হবে, এটা বিপরীতধর্মী নিয়ম। তা আমরা এই স্বাভাবিক নিয়ম যেটা আছে এটা হচ্ছে প্রদেয় হিসাব ডেবিট আর ক্রয় ফেরত ক্রেডিট। আমরা কি করতেছি এর মধ্যে, প্রদেয় হিসাব ডেবিট আর ক্রয় ফেরত ডেবিট, বা প্রদেয় হিসাব ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট। হ্যাঁ, এটা করতেছি। তাহলে এবার এখানে এই প্রদেয় হিসাব ঠিক থাকবে, প্রদেয় হিসাব ডেবিট আর হচ্ছে মজুদ পণ্য ক্রেডিট। এখন দেখো
ক্রয় ফেরতের আমরা যে স্বাভাবিক জাবেদা করি সেটা হচ্ছে ক্রয় ফেরত কার কাছ থেকে ক্রয় কার কাছ থেকে ফেরত আসে, যার কাছ থেকে আমরা ক্রয় করে থাকি তার কাছ থেকে ফেরত হয়। যখন আমরা বাকিতে ক্রয় করি তার জাবেদা এন্ট্রিটা হয় ক্রয় হিসাব ডেবিট আর প্রদ হিসাব ক্রেডিট। যারা ফেরত যখন দেওয়া হয় তখন এই প্রদ হিসাব মানে আমাদের কাছেই টাকাটা পাবে। এই যখন ফেরত দেওয়া হয় তখন এই প্রদ হিসাব ডেবিট হয় আর ক্রয় ফেরত হিসাব ক্রেডিট, এভাবে জাবেদাটা করলে চলে। কিন্তু নিত্য মজুদ পদ্ধতিতে এখানে যে সেই প্রদ হিসাবটা ডেবিট করা হচ্ছে কিন্তু আর ক্রেডিট করা হচ্ছে, ক্রয় ফেরত ক্রেডিট না করে সেটা মজুদ পণ্য হিসাব, মজুদ পণ্যটাকে ক্রেডিট করা হচ্ছে। ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো যে কালান্তিক মজুদ আর নিত্য মজুদ এর জাবেদার পার্থক্যটা তোমাকে একটু বুঝতে হবে। 3 নম্বরটা এন্ট্রিটা করলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে। 3 নম্বর এন্ট্রিটা আমরা যেমন করি ক্রয় পরিবহন, ক্রয় পরিবহন এর জাবেদা এন্ট্রিটা আমরা কি করি ক্রয় পরিবহনের মাধ্যমে আমরা এটা লিখি ক্রয়টা আন্ত, যা লেখবা একই লিখতে হয় আন্ত অবলিক ক্রয় পরিবহন ডেবিট আর নগদান ক্রেডিট। আমরা কি করি ক্রয় পরিবহনের জাবেদা এন্ট্রিটা করি আন্ত অবলিক ক্রয় পরিবহন, আন্ত পরিবহন অথবা ক্রয় পরিবহন। আন্ত মানে বাইরের থেকে বয়ে নিয়ে আসার জন্য যে পরিবহন খরচটা হয় তাকে বলা হয় আন্ত পরিবহন। তাহলে এখানে আন্ত পরিবহন ডেবিট আর নগদান ক্রেডিট। কিন্তু কালান্তিক মজুদ পণ্য নিত্য মজুদ পণ্য পদ্ধতিতে এটা এই ক্রয় পরিবহনের মাধ্যমে মজুদ পণ্যের মূল্য বৃদ্ধি পায়। তাই মজুদ পণ্যের মূল্য বৃদ্ধি পাইলে মজুদ পণ্য ডেবিট আর নগদান ক্রেডিট। এখন দেখো আমরা ক্রয় পরিবহনের আমরা একটা ব্যয় হচ্ছে ক্রয় পরিবহনের একটা ব্যয়, সেই জন্য আমরা ক্রয় পরিবহন হিসাব ডেবিট আর নগদান হিসাব নগদ টাকা চলে যাচ্ছে সেহেতু নগদান হিসাব ক্রেডিট করি। কিন্তু নিত্য মজুদ পদ্ধতিতে এখানে ধরে নেওয়া হয় কি এই ক্রয় পরিবহনের মাধ্যমে মজুদ পণ্যের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, মানে যাবতীয় হিসাব কিতাব সব মজুদ পণ্যের মাধ্যমে সমাধান করা হয়। তাহলে এখানে হবে মজুদ পণ্য হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। এই তিনটে জাবেদা পাশাপাশি আমি দেখালাম। কি বলছে প্রথম বাকিতে পণ্য ক্রয়, দেখছো ক্রয় ফেরত, ক্রয় পরিবহন, এই তিনটা জাবেদার আমি একটা শর্ট করে তোমাদেরকে দেখালাম। এরপরে আরেকটা যদি বলি আমরা আরেকটা এন্ট্রি আমরা এই ক্রয় সংক্রান্ত আরেকটা এন্ট্রি আছে সেটা আমি দেখাই। এটা হচ্ছে 4 নম্বরে কি বলছে পাওনাদারকে বা প্রদ হিসাব পরিশোধ, পাওনাদার বা প্রদ হিসাব পরিশোধ। যদি আমরা পাওনাদার বা প্রদ হিসাবকে যদি টাকা পরিশোধ করে থাকি, এখন সম্পূর্ণ টাকাটাই পরিশোধ করতে পারি, আবার কখনো কখনো বাট্টায় পরিশোধ করা হয়, অর্থাৎ কিছুটা ছাড় পাওয়া যায় আমাদের কাছ থেকে, যার কাছ থেকে ক্রয় করছি তার কাছ থেকে কিছুটা ছাড় পাওয়া যেতে পারে। তাহলে সেক্ষেত্রে আমরা যে জাবেদা এন্ট্রিটা করি যদি ছাড় সহ লিখি তাহলে আমরা এখানে লিখব প্রদ হিসাব, যেহেতু প্রদ হিসাব কমে যাচ্ছে প্রদ হিসাব ডেবিট, টাকা যেহেতু প্রদান করা হচ্ছে তাহলে নগদান হিসাব ক্রেডিট। আর যদি ছাড়ে আমরা পরিশোধ করে থাকি তাহলে বাট্টা হিসাবও ক্রেডিট তোমাকে লিখতে হবে। আচ্ছা আমরা কি বলছি, যখন পাওনাদারকে বা প্রদ হিসাবকে টাকা পরিশোধ করা হয় তখন প্রদ হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট, এটা হলো স্বাভাবিক জাবেদা। কিন্তু যদি দেখা গেল আমরা তারা আমাদের কাছে পেত 20,000 টাকা কিন্তু আমরা 19,000 টাকা পরিশোধ করলাম, সেক্ষেত্রে প্রদ হিসাব 20,000 টাকা পরিশোধ হয়ে যাবে, নগদ দেব 19,000 টাকা আর বাট্টা হবে 1,000 টাকা। তাহলে আমাদের প্রদ হিসাবকে পরিশোধ করা হলো এই জাবেদাটা প্রদ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, এটা মূল জাবেদা, আর বাট্টা যদি থাকে তাহলে বাট্টা হিসাব ক্রেডিট আসবে। আচ্ছা এবার আমাদের নিত্য মজুদ পদ্ধতিতে এর ফলাফলটা কি আসে
আমরা আর একটু লিখি, প্রদ হিসাব ডেবিট, প্রদ হিসাব ডেবিট। হ্যাঁ, এই নগদান হিসাব ক্রেডিট ঠিক থাকবে, ক্রেডিট। আর এখানে যে বাট্টা হিসাবটা লিখতাম সেখানে লিখতে হবে মজুদ পণ্য হিসাব ক্রেডিট। অর্থাৎ ব্যাপারটা দেখো, এখানে পাওনাদারকে যখন পরিশোধ করতেছি তখন এই প্রদ হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট এটা মূল জাবেদা। এখানেও প্রদ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট মূল জাবেদা, এটা একই ধরনের। কিন্তু যদি বাট্টা এর ভিতরে অন্তর্ভুক্ত থাকে তাহলে কালান্তিক মজুদ এনে বাট্টা হিসাব লিখতে হচ্ছে, আর নিত্য মজুদ পদ্ধতিতে এখানে মজুদ পণ্যের হিসাব লিখতে হচ্ছে। তাহলে অবশ্যই এই ক্রয় সংক্রান্ত এই কটা জাবেদা, সাধারণত এই জাবেদাগুলোই থাকে। এর মধ্যে 4টা জাবেদা তোমাদের দেখালাম। এই 4টে জাবেদার মধ্যে থেকে তোমাদের জাবেদা আসতে পারে, পরীক্ষায় তোমার লিখতে পারে যে নিত্য মজুদ পদ্ধতিতে জাবেদা দাখিলা তৈরি করো। তাহলে তোমার এই সাইডে যে জাবেদাগুলো আছে এই জাবেদাগুলো তোমাকে করতে হবে। আর যদি কালান্তিক মজুদ পদ্ধতিতে তাহলে এই সাইডে জাবেদাগুলো করতে হবে। আর যদি বলে শুধু জাবেদা করো তাও তোমার এই কালান্তিক পদ্ধতির জাবেদাগুলো তোমাকে করতে হবে। আচ্ছা, এরপরে বিক্রয় সংক্রান্ত যে লেনদেনগুলো আছে, এটা শুধু ক্রয় সংক্রান্ত গেল। এবার আমি এটা মুছে ফেলবো, ফেলে বিক্রয় সংক্রান্ত যে লেনদেনগুলো আছে সে সম্বন্ধে পার্থক্য কিভাবে কোনটা হয় সেটা দেখলে আর একটু ক্লিয়ার তোমাদের হয়ে যাবে। আমি এত সময় যে জাবেদাগুলো করছি এগুলো সব ক্রয় সংক্রান্ত। এবার বিক্রয় সংক্রান্ত যে জাবেদাগুলো আছে এটা প্রথম আমরা যেমন আগে প্রথম করেছিলাম ধারে ক্রয়, এবার লিখি ধারে বিক্রয়। ধারে বিক্রয় আমরা জাবেদা করি প্রাপ্য হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট, তাই না? এটা সবসময় আমরা করে থাকি। আচ্ছা, এখন তাহলে আমরা এটা লিখি প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় ক্রেডিট। এটা কি বলছি আমরা? ধারে পণ্য বিক্রয়ের জাবেদা করতেছি। তাহলে এবার এই এরপরে এই অবিরত মজুদ পদ্ধতিতে, হ্যাঁ, এর দুটো জাবেদা হবে। 1 নম্বর জাবেদা হচ্ছে যা ছিল এই তাই প্রাপ্য হিসাব, আর হচ্ছে বিক্রয় হিসাব ক্রেডিট। এটা 1 নম্বর জাবেদা। আর এর জন্য আরেকটা জাবেদা হবে, সেটা হচ্ছে যে বিক্রিত পণ্য ব্যয় ডেবিট, হ্যাঁ, বিক্রিত পণ্য ব্যয় ডেবিট আর মজুদ পণ্য ক্রেডিট। আচ্ছা, আমি লেনদেনের কথা বলছি ধারে বিক্রয়। ধারে বিক্রয়ের স্বাভাবিক জাবেদা হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। কিন্তু যদি এটা হচ্ছে কালান্তিক মজুদ বা স্বাভাবিক পদ্ধতি, কিন্তু নিত্য মজুদ পদ্ধতিতে এই একই লেনদেনের দুটো জাবেদা হচ্ছে। একটা হচ্ছে এখানে যা ছিল প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, সেটা তো হলোই। পরবর্তীতে আরেকটা এক্সট্রা জাবেদা দিতে হবে, সেটা বিক্রিত পণ্যের ব্যয় ডেবিট আর মজুদ পণ্য ক্রেডিট। অঙ্কে বিক্রিত পণ্যের ব্যয় দেয়া থাকবে সেক্ষেত্রে। ঠিক আছে, নেক্সট 2 নম্বর লেনদেনটা আমি একটু বলে নিই। বিক্রয় ফেরত। বিক্রয় ফেরত যদি দেওয়া হয়, বিক্রয় ফেরত দেওয়া হলে আমরা এটা লিখি হচ্ছে বিক্রয় ফেরত ডেবিট, আর হচ্ছে প্রাপ্য হিসাব ক্রেডিট। প্রাপ্য হিসাব, বিক্রয় ফেরত ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট, এই সাধারণত এই জাবেদা হয় বিক্রয় ফেরত ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট। এখন আমাদের যদি এরও তোমার যদি এই নিত্য মজুদ পদ্ধতিতে আমরা যাই, এরও দুটো জাবেদা সাধারণত করা হয়। একটা এই যা করছি যে প্রাপ্য হিসাব ডেবিট
প্রাপ্য হিসাব আর হচ্ছে বিক্রয় হিসাব। এর স্বাভাবিক অবস্থায় যেটা ছিল সেটা তো থাকবেই, সাথে আরেকটা এক্সট্রা যাবে হবে, সেটা হচ্ছে তোমার মজুত পণ্য হিসাব ডেবিট, মজুত পণ্য হিসাব ডেবিট আর বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্য ব্যয় ক্রেডিট। মানে এটা ইসের সময় এখানে সরি বিক্রয় ফেরতের, সরি এখানে ভুল লিখছি আমি, বিক্রয় ফেরত ছিল এটা, আমার এটা লেখা ভুল হয়ে গেছে। বিক্রয় ফেরত ডেবিট আর প্রাপ্য হিসাব এখানে যা ছিল সেটাই থাকবে, মানে বিক্রয় ফেরত ডেবিট আর হচ্ছে প্রাপ্য হিসাব ক্রেডিট, প্রাপ্য হিসাব অর্থাৎ একই জিনিস থাকবে, এখানে যা আছে এখানে তো হবে, এছাড়া একটা এক্সট্রা যাবে হবে, সেটা হলো মজুত পণ্য হিসাব ডেবিট আর বিক্রিত পণ্যের ব্যয় ক্রেডিট। তাহলে নিত্য মজুত পণ্য পদ্ধতিতে এইটার জন্য দুটো যাবে হচ্ছে, সেক্ষেত্রেও বিক্রিত পণ্যের ব্যয় অঙ্কে দেওয়া থাকবে। হ্যাঁ, এবার আমরা 3 নম্বর জাবেদাটা নিয়ে একটু আলোচনা করি, সেটা হচ্ছে দেনাদার থেকে প্রাপ্তি। দেনাদার থেকে প্রাপ্তি যদি হয়, দেনাদার থেকে প্রাপ্তি হলে এটা আমাদের নগদান হিসাব, নগদান অবলিক ব্যাংক যা হোক, নগদান হিসাব যার মাধ্যমে পেয়ে থাকি, নগদান হিসাব হতে পারে, ব্যাংক হিসাব হতে পারে, তারপরে প্রাপ্য নোট হতে পারে, যা হোক নগদান হিসাব, ধরো আমরা নগদ পাইছি, নগদান হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাব এটা ডেবিট আর এটা ক্রেডিট। যদি দেনাদারের কাছ থেকে প্রাপ্ত হয় তাহলে আমরা নগদান হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট। আবার যদি এর মধ্যে বাট্টা অন্তর্ভুক্ত থাকে তাহলে এ জায়গায় বাট্টাটা কিন্তু এই ডেবিট হবে। সেক্ষেত্রে যদি এটা বাট্টা ছাড়া আমরা বলছি সম্পূর্ণ টাকাটা যদি পাওয়া যায় তখন যাবে হবে এই ধরনের। আর যদি বাট্টা থাকে তাহলে যদি দেখা গেল আমরা পেতাম হচ্ছে ধরো 10,000 টাকা, আমরা এখন আমাদেরকে 9,000 টাকা দিয়ে পূর্ণ নিষ্পত্তি হয়ে যাচ্ছে, অর্থাৎ আর সেটা টাকা তারা প্রদান করবে না। সেক্ষেত্রে মাঝখানে বাট্টা হিসাব ডেবিট নামে একটা জিনিস আসবে, অর্থাৎ দেনাদারের কাছ থেকে প্রাপ্তি নগদান হিসাব আর প্রাপ্য হিসাব এটা হচ্ছে মেইন। কিন্তু যদি কখনো বাট্টা হিসাব থাকে, যদি বাট্টা থাকে তাহলে আমাদেরকে তখন বাট্টা হিসাবও ডেবিট তোমাকে লিখতে হবে। তখন হবে যে 10,000 টাকার জায়গায় 9,000 টাকা আমরা পাচ্ছি, নগদান হিসাব ডেবিট 9,000 টাকা, বাট্টা হিসাব ডেবিট 1,000 টাকা আর প্রাপ্য হিসাব ক্রেডিট হবে 10,000 টাকা। এরপরে আমরা যখন আমরা এই পদ্ধতি চলে আসব, এই সেম দেনাদার নিকট থেকে প্রাপ্তির ক্ষেত্রে এ পদ্ধতি সেম বা একই যাবে, অর্থাৎ নগদান হিসাব ডেবিট, বাট্টা হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, ওই একই পদ্ধতি একই জিনিস লিখলে তোমার হবে। আচ্ছা, বিক্রয়, এবার 4 নম্বর হচ্ছে বিক্রয় পরিবহন। যদি হয় বিক্রয় পরিবহন ক্ষেত্রে আমরা এখানে বহি পরিবহন বা বহি পরিবহন লিখতে পারো, বহি পরিবহন আচ্ছা নগদান, এই নগদ টাকা পরিশোধ করে থাকি তাহলে নগদান হিসাব ক্রেডিট। আচ্ছা, এটাও সেম, এক্ষেত্রেও বহি পরিবহন একই, মানে এই বহি পরিবহন এক্ষেত্রে বিক্রয়ের ক্ষেত্রে কালান্তিক মজুত পদ্ধতি আর নিত্য মজুত পদ্ধতি, ধারে বিক্রয় আর বিক্রয় ফেরতের ক্ষেত্রে ভিন্নতা আছে, কিন্তু দেনাদারের কাছ থেকে টাকা প্রাপ্তি এবং বিক্রয় পরিবহন এক্ষেত্রে কোনো জাবেদার কোনো পার্থক্য নেই, অর্থাৎ একই ধরনের জাবেদা তোমাকে করতে হবে। আচ্ছা, এরপরে এই অঙ্কটার একটা উদাহরণ আমাদেরকে দিতে হবে, সেই উদাহরণে একটা অঙ্ক আমরা করতে চাইছিলাম, সেটা দেখা যাক। আমরা একটা অঙ্ক সম্বন্ধে একটু
এই ধরনের একই ধরনের একটা অঙ্ক একটা উদাহরণ দেওয়া আছে, উদাহরণ 31। উদাহরণ 31-এর একটা জাবেদা দাখিলা সম্বন্ধে আছে। বলছে কি, ব্রাইট স্টার কোম্পানি লিমিটেড এর ব্যবসা 2016 সালের ফেব্রুয়ারি মাসে সংগঠিত লেনদেন আছে। 2016 ফেব্রুয়ারি 1 তারিখে কি বলছে, ফেব্রুয়ারি 2, এটা 2 তারিখে দেওয়া আছে কি, ধারে পণ্যদ্রব্য ক্রয় করা হলো, এর কিছু শর্ত দেওয়া আছে। আচ্ছা, আমাদের এখানে বলছে কি, কালান্তিক মজুদ পদ্ধতিতে জাবেদা প্রস্তুত করো। তো কালান্তিক মজুদ পদ্ধতি আর স্বাভাবিক পদ্ধতি একই কথা। তা আমরা কিন্তু এখানে একটা শর্ত দেওয়া আছে, ধারে পণ্যদ্রব্য ক্রয় করা হলো 50,000 টাকা। ক্রয় শর্ত আমি একটু লিখে নিই, এটা ধারে পণ্যদ্রব্য ক্রয় 50,000 টাকা ক্রয় শর্ত 210, N60। এটা ক্রয় বিক্রয় 210 N60। এই যে কথাটা লেখা আছে, এই শর্তটার কথা হচ্ছে, যদি 10 দিনের মধ্যে আমরা এই টাকাটা পরিশোধ, মানে 50,000 টাকা যদি পরিশোধ করে দিই, তাহলে 2% ডিসকাউন্ট আমরা পাবো। আর N30 N60 অর্থাৎ 60 দিনের মধ্যে সর্বোচ্চ পরিশোধের সময় 210। এটা হচ্ছে যে এটার বাট্টা, এই 2% বাট্টা, আর পরিশোধ সময় হচ্ছে 10 দিন, এটার দিন। এই 10 দিনের মধ্যে যদি আমরা পরিশোধ করে দেই, তাহলে আমরা 2% বাট্টা আমরা পাবো। আর N60 অর্থাৎ সর্বোচ্চ পরিশোধের সময় হচ্ছে যে 60 দিন। এই 60 দিনের পরে গেলে আমার টাকা যদি পরিশোধ না করি, তাহলে ওই যে প্রদ হিসাব, অর্থাৎ যার কাছ থেকে আমরা পণ্যদ্রব্য ক্রয় করছি, সে আমাদের বিরুদ্ধে মামলা করে বা যে কোনো পদ্ধতিতে সে আমার টাকা আইনগতভাবে টাকা উদ্ধার করে সে নিয়ে যেতে পারবে। এখন কি এই শর্তটা কি, 210 N60, এই শর্তটা তোমাকে ফলো করতে হবে। যখন বাট্টার হিসাব কিতাব আসবে, তখন 210 এটা আসবে, আর যখন টাকা ঠিক মতো সময় পরিশোধ করবো কিনা, তখন তার শর্ত হচ্ছে N60। তাহলে এবার আমাদের যে আছে, ধারে পণ্যদ্রব্য ক্রয় করা হলো 50,000 টাকা, ক্রয় শর্ত 210 N60। অর্থাৎ এটা আমাদের বলছি 10 দিনের মধ্যে যদি পরিশোধ করা হয়, তাহলে 2% ডিসকাউন্ট, আর 60 দিনের মধ্যে সর্বোচ্চ পরিশোধ সময়। আচ্ছা, আমরা যেহেতু এটা কালান্তিক মজুদ পদ্ধতিতে বলেছে বা স্বাভাবিক পদ্ধতি, তাহলে আমরা জাবেদা দাখিলও করতে পারবো। ক্রয় হিসাব ডেবিট আর প্রদ হিসাব ক্রেডিট। এই ক্রয় হিসাব ডেবিট, প্রদ হিসাব ক্রেডিট, এর ধারে মাল ক্রয় করা হলো বা 210 N60 শর্তে ধারে পণ্য ক্রয় করা হলো। এই ব্যাখ্যাটা তুমি লিখতে পারো যে 210 N60 এই শর্তে ধারে পণ্য ক্রয় করা হলো। যদি এটা তো স্বাভাবিক পদ্ধতি, এটা হলো কালান্তিক মজুদ পদ্ধতি। যদি এটা নিত্য মজুদ পদ্ধতিতে আমরা করতাম, তাহলে আমরা লিখতাম এটা হলো মজুদ পণ্য হিসাব ডেবিট, আর হচ্ছে প্রদ হিসাব ক্রেডিট। মজুদ পণ্য হিসাব ডেবিট, প্রদ হিসাব ক্রেডিট। এই পার্থক্যটা দেখানোর জন্য একটা উদাহরণ দিয়ে আমি তোমাদের আজকে শেষ করব। সামনের ক্লাসে আমি তোমাদের বাকি এই উদাহরণ 31-এর বাকি যে এন্ট্রিগুলো আছে, এই এন্ট্রিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি তোমরা এই নিত্য মজুদ পদ্ধতি এবং কালান্তিক মজুদ পদ্ধতি, এই পদ্ধতি সম্বন্ধে তোমাদের জাবেদার চ্যাপ্টারের 267 পৃষ্ঠা বা অন্য পৃষ্ঠাও থাকতে পারে, পরেশচন্দ্র মণ্ডলের বই থেকে তুমি বের করতে পারবা। এবং এখান থেকে এই পার্থক্যটা যখন তুমি জানতে পারবা, তখন তুমি সুন্দরভাবে জাবেদাগুলো করতে পারবা, এবং স্বাভাবিক জাবেদার যে ভুল ত্রুটিগুলো বা যে বুঝতে যে সমস্ত জায়গায় অসুবিধা ছিল, সেগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। অতএব তোমরা বাসায় সুন্দরভাবে এই কালান্তিক মজুদ পদ্ধতি এবং নিত্য মজুদ পদ্ধতি, এই জাবেদাগুলো সম্বন্ধে একটু ভালো ধারণা রাখার চেষ্টা করবা। পরেশচন্দ্র মণ্ডলের জাবেদা চ্যাপ্টারে তুমি এই সম্বন্ধে বিস্তারিত বর্ণনা পাবা। আশা করি সবাই কিছু না কিছু বুঝতে পেরেছো। আর বাকি ক্লাসে বাকিটুকু ক্লিয়ার করার চেষ্টা করবো। সবাইকে আজকের অনলাইন ক্লাসে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।